আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র অধ্যায় 10-এর তৃতীয় ক্লাসটি করব। গত ক্লাসে আমরা বিন্যাসের প্রকারভেদ পড়েছি। বিন্যাসের প্রকারভেদের একটি প্রকার ছিল পণ্য বিন্যাস। আজকে আমরা মূলত পড়ব পণ্য বিন্যাস নিয়ে, পণ্য বিন্যাসের বৈশিষ্ট্য, পণ্য বিন্যাসের সুবিধা অসুবিধা। তাহলে প্রথমেই আসো আমরা জেনে নিই আমাদের আজকের আলোচ্য বিষয় কোনগুলো। আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ: পণ্য বিন্যাসের বৈশিষ্ট্য, পণ্য বিন্যাসের সুবিধা, পণ্য বিন্যাসের অসুবিধা, বিন্যাস সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদান। প্রথমে আসছে পণ্য বিন্যাসের বৈশিষ্ট্য। তবে পণ্য বিন্যাসের বৈশিষ্ট্যে যাওয়ার আগে আমাদেরকে একটু মনে করতে হবে যে পণ্য বিন্যাসটা আসলে কি। আমি জানি না তোমরা বাসায় বিন্যাসের প্রকারভেদ পড়েছো কিনা। যারা পড়েছো তারা খাতা খুলে একবার বা বই খুলে একবার পণ্য বিন্যাসটা দেখে নাও যদি মনে না থাকে। আমি আবার বলছি, পণ্য বিন্যাসে আমি বলেছিলাম যে সমজাতীয় পণ্য উৎপাদনের কাজের জন্য মূলত পণ্য বিন্যাসটা কি হয়, ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে যে বিন্যাসে বিভিন্ন বিভাগগুলোকে একটি রেখার পথে স্থাপন করা হয় তাকে মূলত পণ্য বিন্যাস বলে। মানে সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের পর্যায়ক্রম অনুযায়ী বিভিন্ন বিভাগ, মেশিন, উপকরণ সজ্জিত করাই হচ্ছে পণ্য বিন্যাস। অর্থাৎ আমি একটা কাঁচামাল দিলাম, সেই কাঁচামালের পর এই পণ্যটা উৎপাদন হওয়ার জন্য একটা কর্মক্ষেত্র লাগলো, তারপরে আরেকটা কর্মক্ষেত্র, এভাবে করে একই লাইনে একটা পণ্য তৈরির কাজ করা হবে। অর্থাৎ সমজাতীয় পণ্যের কাজ করার জন্য কাজের পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ, মেশিন আর উপকরণগুলোকে সুসজ্জিত করাইকেই কি বলে? পণ্য বিন্যাস। আচ্ছা, তাহলে পণ্য বিন্যাসের প্রথম বৈশিষ্ট্যটা কি? দ্রুতগতির প্রক্রিয়াকরণ। এখানে কেন দ্রুতগতির প্রক্রিয়াকরণ হয়? এক্ষেত্রে একটি মাত্র বা একই ধরনের পণ্য প্রস্তুত করা হয়, এ কারণে কাজটা খুব কি হয়ে যায়? দ্রুত হয়ে যায়। এরপর আসছে স্বল্প মজুত। পণ্য বিন্যাসে কোনো মেশিন বা প্রক্রিয়ার সামনে মজুদের কোনো স্তূপ জমে না। এর ফলে অনেকগুলো মজুদ একসাথে রাখার যে ব্যয়, সেই মজুদ ব্যয়টা হ্রাস পায়। তারপর আসছে অধিক বিনিয়োগ, মোর ইনভেস্টমেন্ট। এই বিন্যাসে বিশেষায়িত যন্ত্রপাতির ব্যবহার বেশি হয়। আবার এ সকল যন্ত্রপাতি অনেক ব্যয়বহুলও হয়ে থাকে। এর ফলে কি করতে হয়? বিনিয়োগের পরিমাণটা বাড়াতে হয় বা মূলধনের পরিমাণটা বাড়াতে হয়। মানে একটা মেশিনের পর আরেকটা মেশিন একই সমজাতীয় পণ্য উৎপাদন করার জন্য আমি একটার পর একটা ক্রম অনুযায়ী সাজাই পণ্য বিন্যাসে। তখন কি করতে হয়? মাঝে মাঝে এই কাজের ক্রমের রক্ষা করার জন্য বিশেষায়িত মেশিনকে ব্যবহার করতে হয়। আর আমরা জানি যে বিশেষায়িত মেশিনের দামটাও বেশি লাগে। যেহেতু বেশি এটা দাম হয়, তাই মেশিন কেনার সময় বিনিয়োগের পরিমাণটা বাড়াতে হয়। তারপর আসছে নমনীয়তার অভাব। পণ্য বিন্যাসে মূলত একটা অনমনীয় প্রকৃতির বিন্যাস। কারণ এখানে তো একটার পর একটা ডিজাইন এমনভাবে বিন্যাসটা করা হয় যে একটা নির্দিষ্ট পণ্যের জন্য একভাবে কার্যক্ষেত্রকে আমি সাজালাম। কিন্তু কোনো কারণে যদি পণ্যের কোনো মডেল বা পণ্যের ধরন চেঞ্জ হয়, তখন টোটাল এই সিস্টেমটাকেই আসলে বদলাতে হয়, যেটাকে এই জন্যই বলা হয় যে এটা খুব বেশি একটা নমনীয় না, এটা হচ্ছে অনমনীয় প্রকৃতির। তারপর আসছে তত্ত্বাবধান সুবিধা। পণ্য বিন্যাসটা এমনভাবে করা হয় যেন কাজগুলোকে পর্যাপ্ত পরিমাণে তত্ত্বাবধান করা যায়, এবং যেহেতু কাজগুলো একটার পর একটা চলতে থাকে, সিরিয়ালি হয়, সেজন্য
খুব বেশি একটা তত্ত্বাবধায়ক এখানে লাগে না। এই তত্ত্বাবধানের সুবিধাটা এখানে পাওয়া যায়। ব্যয় হ্রাস। পণ্য বিন্যাসের এই যে মালামাল আছে, তারপর স্থানের একটা ব্যবহার, তারপর মেশিনারিজ, এই সব কিছু একটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এবং এর জন্য অপচয়টা রোধ করা যায়। ব্যয় হ্রাস পায়। সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। পণ্য বিন্যাস পণ্য বিন্যাসের সময় যন্ত্রপাতি, শ্রমিক প্রভৃতির সমন্বয় ও নিয়ন্ত্রণ সহজে করা যায়। একটি মাত্র বা একই ধরনের পণ্য প্রস্তুত করা হয় বলে এই কাজটা করা সম্ভব। শ্রমশক্তির যথাযথ ব্যবহার। পণ্য বিন্যাসে যন্ত্রপাতি, স্থান, কর্মীদের এমনভাবে বিন্যাস করা হয় যেন কর্মীরা কোনো বাধা বিপত্তি ছাড়াই তাদের কাজগুলো সম্পাদন করতে পারে। এবং এই যে এই পণ্য বিন্যাসে সহজ সমন্বয় নিয়ন্ত্রণ হচ্ছে, তারপরে হচ্ছে এই শ্রমশক্তির কি হয়, শ্রমশক্তির যথাযথ ব্যবহার হয় এই পণ্য বিন্যাসে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে পণ্য বিন্যাসের এর বৈশিষ্ট্যর নিচে তোমরা একটি স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো বা খাতায় একটা অ্যারো দিয়ে লিখে রাখো যে পণ্য বিন্যাসটা মূলত বয়নশিল্প, চিনি শিল্প, ইস্পাত শিল্প এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। কয়েকটা উদাহরণ মনে থাকলে এরকম আরও যেসব শিল্প আছে তখন মনে থাকবে যে এই বিন্যাসটা কোথায় ব্যবহার করা হয়। আর পণ্য বিন্যাসের এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটার মধ্যেই পণ্য বিন্যাসের বেশিরভাগ সুবিধা আছে। আমরা যখন এর পরের টপিকে যাব তখন সেই জিনিসগুলো আমরা খুঁজে পাব। এখন আমরা পড়ব পণ্য বিন্যাসের সুবিধা। পণ্য বিন্যাসের সুবিধা কী? কিছুক্ষণ আগেই আমি ব্যাপারগুলো আলোচনা করেছি। যেমন দ্রুতগতির প্রক্রিয়াকরণ, তারপর আসছে স্বল্প মজুদ, এবং আমার এখানে সুবিধা তারপরে তত্ত্বাবধান সুবিধা আছে। তত্ত্বাবধান সুবিধাও কিন্তু আমরা পড়ে আসছি যে পণ্য বিন্যাসটা এমনভাবে করা হয় একটার পরে একটা, যাতে করে তত্ত্বাবধানটা খুব সহজ হয় এবং তত্ত্বাবধায়কের সংখ্যা কম লাগে। তারপর ব্যয় হ্রাস, সহজ সমন্বয় নিয়ন্ত্রণ, শ্রমশক্তির যথাযথ ব্যবহার, এই সবগুলো পয়েন্টই আমরা পণ্য বিন্যাসের সুবিধায় বৈশিষ্ট্যতে পড়ে আসছি এবং সেটাই আবার সুবিধা আকারে এসছে। তারপর আসছে অসুবিধা, পণ্য বিন্যাসের অসুবিধা। অধিক বিনিয়োগ। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়ালাম যে এখানে কি দরকার হয়, বিশেষায়িত যন্ত্রপাতির অনেক বেশি দরকার হয় এবং বিশেষায়িত যন্ত্রপাতি যেহেতু ব্যয়বহুল সেগুলো কেনার জন্য টাকা লাগে, এই জন্য অধিক বিনিয়োগ করতে হয়। দক্ষ কর্মীর অভাব। পণ্য বিন্যাসে উৎপাদনের প্রত্যেকটি স্তরে খুব দক্ষ কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়। কাজ করতে দক্ষ কর্মীর প্রয়োজন হয় এবং সবসময় দক্ষ কর্মী পাওয়া যায় না এবং তখন এই বিন্যাসটাতে বাধা চলে আসে, বিঘ্নিত হয়। নমনীয়তার অভাব। এটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়েছি। যেহেতু যন্ত্রপাতিগুলোকে একটার পর একটা সাজানো হয়, যদি কোনো কারণে যেই উৎপাদিত পণ্যটার জন্য আমরা এই যন্ত্রপাতি সাজিয়েছি কোনো কারণে পণ্যের মডেল চেঞ্জ হলে এই সমস্ত কিছুকে আবার চেঞ্জ করতে হয়, যেটা খুবই কঠিন একটা কাজ। যে কারণে বলা হয় যে এটা হচ্ছে একটা অনমনীয় প্রকৃতির বিন্যাস। অলস যন্ত্রপাতি। পণ্য বিন্যাসে কোনো কারণে উৎপাদন কমে গেলে যন্ত্রপাতি অলস বা অব্যবহৃত থাকে এবং তখন কি হয়, এটা প্রতিষ্ঠানের জন্য একটা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ধীরগতির প্রক্রিয়াকরণ। একটার পর একটা যেহেতু কাজ হয় এখানে সমজাতীয় পণ্যের জন্য এমনভাবে কার্যক্ষেত্রগুলো তাকে সরল রেখার মধ্যে করে সাজিয়ে রাখা হয়, একটার পর একটা। যদি কোনো একটা মেশিনের সমস্যা দেখা দেয় তখন পুরো প্রক্রিয়ার বিন্যাসটা কী হয়ে যায়, বন্ধ হয়ে যায় এবং একটি উপর আরেকটি নির্ভরশীল বলে কাজটা ধীরগতির হয়ে যায়। এই ছিল পণ্য বিন্যাসের অসুবিধা। আমরা সুবিধা অসুবিধাগুলো পড়ার আগে বৈশিষ্ট্যটাকে একটু ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব, তাহলে সুবিধা অসুবিধাগুলো আমাদের কাছে খুব সহজ লাগবে। এরপর আজকে আমাদের টপিক হচ্ছে বিন্যাস সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদান। এতক্ষণ যে পয়েন্টগুলো আমরা পড়েছি যে কোন বিন্যাসটা কেমন, কোন বিন্যাসের বৈশিষ্ট্য কী এবং সুবিধা অসুবিধা,
এই সবগুলোই হচ্ছে মানে বিন্যাসটা কীরকম সেটা নিয়ে আলোচনা। এখন আমরা পড়ব যে কোনো একটা প্রতিষ্ঠান যে বিন্যাস সিদ্ধান্তটা নিবে সেটা কিভাবে নিবে। একটা প্রতিষ্ঠান কিভাবে বুঝতে পারবে যে তার প্রতিষ্ঠানের জন্য কোন বিন্যাসটা উপযুক্ত। এখন আমরা সেই টপিকটাই মূলত পড়ব যে বিন্যাস সিদ্ধান্তের সময় কোন কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে। প্রথম আসছে ব্যবসায়ের প্রকৃতি। ব্যবসায়ের প্রকৃতি বিন্যাসকে খুব গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করে। যদি ব্যবসাটি উৎপাদনমুখী হয় তাহলে বিন্যাস একরকম হবে, আর যদি সেবাধর্মী হয় তাহলে বিন্যাস অন্যরকম হবে। খুব স্বাভাবিক। তুমি যদি চিন্তা করো যে কোনো একটা জায়গায় হয়তোবা সাবান, টুথপেস্ট, টিস্যু পেপার উৎপাদিত হচ্ছে, সেই কারখানার যেমন বিন্যাস হবে সেবাধর্মী কোনো হসপিটালের বিন্যাস কি তেমন হবে? হবে না। ব্যবসার প্রকৃতির কারণে কি হয়ে যায়? বিন্যাস চেঞ্জ হয়ে যায়। তারপর আসছে পণ্যের প্রকৃতি। সব প্রতিষ্ঠান কখনোই একই রকম পণ্য একই রকম সেবা দেয় না। কোনো কোনো প্রতিষ্ঠান ভারী পণ্য উৎপাদন করতে পারে, আবার কোনো কোনো প্রতিষ্ঠান ছোট ছোট পণ্য উৎপাদন করতে পারে, এবং তার উপর চিন্তা করে এই পণ্যের প্রকৃতির উপর চিন্তা করে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে বিন্যাসটা কোনটা করলে উপযুক্ত হবে। চলাচলের সুবিধা। চলাচলের সুবিধা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যদি কোনো একটা কারখানায় যাও, আমি জানি না তোমরা কখনো কোনো কারখানায় গিয়েছো কিনা, উৎপাদনধর্মী কোনো কারখানায় যাবে, সেখানে দেখবে যে কারখানায় বিন্যাসটা কেমন। যন্ত্রপাতি রেখেছে, মেশিনারি রেখেছে, কিছুটা একটু জায়গা যাওয়া আসার জায়গা আছে, এরকম। এখন তুমি একটা খুচরা দোকানে যাও, তুমি যদি কোনো একটা আউটলেটে যাও যেখানে যে শপিং আমরা শপিং করতে যাই, মনে করতে পারো আড়ং আছে, আবার তোমাদের আশেপাশে স্বপ্ন আছে। একটা কারখানায় যে ধরনের বিন্যাস হয়, এই আড়ং, স্বপ্ন, সেখানে কি একই রকম বিন্যাস হয়? না। তার কারণ কি? কারণ আড়ং, স্বপ্ন, আগোরা, মিনাবাজার ওরা যখন বিন্যাস করবে, পণ্যকে সাজাবে, ওদের মাথার মধ্যে থাকবে একটা বিরাট অংশ থাকবে চলাচলের সুবিধা। মানে প্রচুর পরিমাণে কাস্টমার এসে যেন আউটলেটটা ঘুরে দেখতে পারে, খুব সহজে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পণ্যটা কেনাকাটা করতে পারে, এই চেষ্টা করবে। তার মানে তখন বিন্যাস সিদ্ধান্তের জন্য আমরা চলাচলের সুবিধার কথা চিন্তা করে বিন্যাস করব। সুতরাং এই চলাচলের সুবিধা, এটাও বিন্যাস সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করে। তারপর আসছে কর্মীর সংখ্যা। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর সংখ্যা যদি খুব বেশি হয় তাহলে স্বাচ্ছন্দ্যে কাজ করার জন্য পর্যাপ্ত স্থান দরকার হয়, আর কম হলে অন্যভাবে বিন্যাস করলেও সেটা করা সম্ভব। উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণের কারণেও যে উৎপাদন কি বেশি নাকি কম হবে তার উপর ডিপেন্ড করে এই বিন্যাস নির্ধারণ করতে হয়। তারপর আসছে নমনীয়তা। প্রয়োজনের সময় প্রতিষ্ঠানের যন্ত্রপাতি কার্যক্রমের পুনর্বিন্যাস প্রয়োজন হতে পারে। যে কোনো প্রয়োজনে এটা পুনর্বিন্যাস করতে হতে পারে, রিঅ্যারেঞ্জ করতে হতে পারে। তাই বিন্যাস এমনভাবে করতে হবে যেন সেটা পুনর্বিন্যাস করা যায়, সেটা নমনীয় যেন হয়। আমি এর আগে একটা লেকচারে বলেছি, এই অধ্যায়ের একটা লেকচারে, যে আমরা যখন বিন্যাসটা করব, বইয়েও আমাদের এটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা এমন হতে পারে যে আমরা স্থায়ী দেয়ালের বদলে কাঠের পার্টিশন ব্যবহার করতে পারি, যাতে করে চাইলে সে চেঞ্জ করে যায়। তারপর আসছে তত্ত্বাবধান সুবিধা। আমরা যে বিন্যাসই করি না কেন আমাদেরকে মাথায় রাখতে হবে সহজ তত্ত্বাবধান নিশ্চিত করা। তারপর আসছে কার্যপরিবেশ। প্রতিষ্ঠানের বিন্যাস এমন হবে যেন তা উন্নত কার্যপরিবেশ নিশ্চিত করে। তাপমাত্রা, শব্দ দূষণ, চলাচলের যে বিষয়টা একটু আগে আলোচনা করলাম, নিরাপত্তা, এই সবগুলো বিষয় বিবেচনা করেই বিন্যাস সিদ্ধান্তে উপনীত হতে হবে। আর্থিক সামর্থ্য। দূরত্ব বজায় রেখে যন্ত্রপাতি স্থাপন করলে বা চলাচলের জন্য ফাঁকা স্থান বেশি রাখলে অধিক স্থানের প্রয়োজন হবে। সেক্ষেত্রে অধিক স্থানের জন্য আর্থিক সামর্থ্য প্রয়োজন। তাই আর্থিক সামর্থ্য বিন্যাস সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসছে সর্বশেষ যেটা, কারখানা গৃহের প্রকৃতি।
কারখানা গৃহের প্রকৃতিটা কেমন সেই প্রকৃতির উপরও ডিপেন্ড করে যে বিন্যাস সিদ্ধান্তটা আসলে কী হবে। দৈর্ঘ্য প্রস্থ, রুমের সংখ্যা, তারপরে রুমটা কেমন হবে, তারপরে কয়টা ফ্লোর হবে, পার্কিংয়ের সুবিধা রাখতে হবে কি হবে না, কারখানার সাথে গুদাম থাকবে কি না, এই সব কিছু বিবেচনা করেই আমাদেরকে বিন্যাস সিদ্ধান্ত নিতে হয়। এবং এই যে আমি উপাদানগুলো আলোচনা করলাম, এই প্রত্যেকটা উপাদানই বিন্যাস সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। এই গেল আমাদের বিন্যাস সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদান। আমি চেষ্টা করেছি এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক তোমাদেরকে ধরে ধরে পড়িয়ে দেওয়ার জন্য, কারণ আমি আগেই বলেছি যে এই টপিকটা, এই অধ্যায়টা পরীক্ষার আগের দিন পড়ে মনে রাখবো, পরীক্ষায় অ্যান্সার করতে পারবে তোমরা, কিন্তু খুব বেশি ভালো মার্কস পাবে এই নিশ্চয়তা আমি দিতে পারছি না যারা একদিন পরে পরীক্ষা দেবে। এই অধ্যায়টা কয়েকদিন পড়তে হবে। আমার সাথে সাথে এখন শেষ করে ফেলো, তাহলে দেখবে পরীক্ষার সময় জিনিসটা তোমার কাছে সহজ লাগবে। তাহলে আমরা এই অধ্যায়ের উপর যা যা পড়িয়েছি আমি তার উপরই তোমাদেরকে আজকে বাড়ির কাজ দিব। এখানে একটা আমার বাড়ির কাজে দেখো, প্রথমে আমি দিয়েছি সমস্যা শনাক্তকরণ, প্রক্রিয়া বিন্যাস ও পণ্য বিন্যাসের পার্থক্য। তোমাদের যে পাঠ্য বইগুলো আমরা সিলেক্ট করে দিয়েছি তার মধ্যে দেখবে একটা টপিক আছে প্রক্রিয়া বিন্যাস ও পণ্য বিন্যাসের পার্থক্য। একটা পেন্সিল নিয়ে বই খুলে বসবে এবং কোথায় কোথায় সমস্যা হয় আমাকে বইয়ে আন্ডারলাইন করে আমাকে মেসেঞ্জারে জানাবে বা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি জানি না তোমরা আমাকে এই অধ্যায়ের সমস্যা আসলে এখনও কেউ জানাও নাই, কেন জানাও নাই আমি জানি না। শুধু প্রথম লেকচারের উপর আমার সমস্যা আসছে, যেটা আমি আলোচনা করে দিব, এবং আমি অপেক্ষা করছি তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো যখন পড়তে যাবা, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা, আমাকে জানাবে। এবং তোমাদের এই জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে বইয়ে এবং অনুধাবনমূলক প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নেই মোটামুটি আমার লেকচারে আলোচনা করা হয়ে গিয়েছে। দু একটা প্রশ্ন হয়তো আলোচনা হয়নি, আর যেগুলো আমি দেখলাম বইয়ে সেগুলো মোটামুটি সহজই আছে। তারপরেও যদি সমস্যা হয় আমি অবশ্যই তোমাদের সাথে আছি, যে কোনো সময় যে কোনো সমস্যা আমাকে জানাবে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো। আল্লাহ হাফেজ।